হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিজিক্স। আর কিছুদিন পরেই পরীক্ষা, সময় হাতে নেই বললেই চলে। তো এই অল্প সময়কে কীভাবে ব্যবহার করলে আমরা যথাসম্ভব বেশি মার্কস পেতে পারি, বা 35-এর মধ্যে 35 পেতে চাইলে এই অল্প সময়কেও আমরা কিভাবে ইউজ করব, আগে সেই বিষয়ে আলোচনা করি। যেহেতু পরীক্ষার একদম আগের মুহূর্ত এখন, তো মাথায় চাপ, টেনশন, নার্ভাস এই সমস্ত বিষয় আসবেই। এগুলো আসা স্বাভাবিক। তো এগুলো আসতে দাও, এসবে বেশি গুরুত্ব দিয়ে লাভ নেই। এখন গুরুত্ব দিতে হবে পড়াশোনার ওপর, রিভিশনের ওপর, প্র্যাকটিসের ওপর। টেনশন, নার্ভাসনেস এসব আসতেই থাকবে, এটা একেবারেই স্বাভাবিক। আমরা মানুষ, চাপ হবেই এক্সামের সময়, এটা স্বাভাবিক। তো এই মুহূর্তে কিভাবে পড়ব, তো সেই বিষয়গুলো আমি একটু বলে দিই। তোমার এখনও যদি এই লাস্ট মোমেন্টেরও কথা বলছি, তোমার কোনো এখনও চ্যাপ্টার নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে, যে মনে হচ্ছে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসলে আমি হয়তো না পারার চান্সেস বেশি, তাহলে আমি তোমাকে রেকমেন্ড করব, প্রথম কাজ আমি সবার জন্যই বলে দেবো, যে খুব ভালোভাবে পড়েছো, যার এখন হয়তো খুব ভালোভাবে পড়া হয়নি, বা যার এখন একেবারেই কিছু হয়নি, আমি সমস্ত রকম ভাগেই বলে দেবো যে কার জন্য কি করা উচিত। তো এখন আমি কার জন্য বলছি, মনে করো কোনো চ্যাপ্টার এখনও বাকি রয়ে গেছে বা এখনও কনফিউশন আছে, কমপ্লিটলি আমি কনফিডেন্স পাইনি সেই চ্যাপ্টার নিয়ে যে কোয়েশ্চেন আসলে পারবো, তো আমি তোমাকে বলবো তুমি সেই চ্যাপ্টারের ওয়ান শর্ট ভিডিও দেখে নাও। আচ্ছা, পাবে কোথায়? দেখো ডিসক্রিপশন লেখা আছে, এই ভিডিও ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে। এই প্লেলিস্টে চলে যাবা, ক্লাস 12 ওয়ান শর্ট ভিডিও। এই প্লেলিস্ট থেকে আগে যে চ্যাপ্টার নিয়ে কনফিউশন আছে আগে সেটা দেখে নাও, ঠিক আছে? একটা ভিডিওতেই সমস্ত কিছু কনসেপ্ট, থিওরি, নিউমেরিক্যালস এভরিথিং বলে দেওয়া হয়েছে। প্রথমত এই চ্যানেলে ক্লাস 12-এর সমস্ত চ্যাপ্টার অ্যাভেলেবেল আছে। ক্লাস 12 মানে 3rd প্লাস 4th সেমের কমপ্লিট সিলেবাস তুমি পেয়ে যাবে। দুই রকমভাবে পাবে, একটা ওয়ান শট ভিডিওর আকারে পাবে, একটা ভিডিওতে কমপ্লিট চ্যাপ্টার, আর একটা লেকচার ওয়াইজ কমপ্লিট করা হয়েছে একটা চ্যাপ্টার। তো সেখানে আরও বেশি ডিটেলসে বলা হয়েছে। তো দুই রকমভাবেই পাবে। এই মোমেন্টে আমি রেকমেন্ড করব ওয়ান শট ভিডিও দেখো। ডিটেলস ভিডিওতে আরও অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে, খুব সহজভাবে সমস্ত কিছু ব্যাখ্যা করা হয়েছে। বইয়ের প্রত্যেকটা লাইন, ওয়ার্ড বোঝার জন্য যত সম্ভব পসিবল সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এখন যেহেতু সময় নেই, আমি এখন ডিটেলস ভিডিও দেখতে বলবো না। তুমি পরে যদি নিট যেই নিয়ে ইচ্ছে আছে সেগুলো তুমি এক্সামের পরে দেখে নিও। এই মোমেন্টে তোমার উদ্দেশ্য হচ্ছে অল্প সময়কে কাজে লাগানো, তো ওয়ান শট ভিডিও দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, যার কোনো সমস্যা নেই কোনো চ্যাপ্টার নিয়ে, তো এটা দেখে লাভ নেই, ঠিক আছে? এরপরে 3rd সেম এমসিকিউ এই প্লেলিস্টে চলে আসিও। এই প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বলা হয়েছে, ঠিক আছে? যে চ্যাপ্টারগুলো আছে 3rd সেমিস্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এই প্লেলিস্টে করা আছে। সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে, বা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়েও দেখতে পারো, যেটা সুবিধে। তো এই প্লেলিস্টে পেয়ে যাবে। এই প্লেলিস্টে কী আছে বললাম, প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ প্লাস এখানে এবিটি এর সলিউশনও করানো আছে, ঠিক আছে? এই প্লেলিস্টের মধ্যেই পেয়ে যাবা। এবিটি এর সলিউশনও প্লাস এর মধ্যে করানো আছে। আলাদা করে এবিটি এর সলিউশন প্লেলিস্ট না দেখলেও এই প্লেলিস্টে পেয়ে যাবা। একদম এই প্লেলিস্টের সব থেকে নিচে দেখবে এবিটি এর সলিউশন করানো আছে, ঠিক আছে? তো এটা সবার জন্য। তোমার যদি খুব ভালোভাবে পড়া হয়েছে, মোটামুটি পড়া হয়েছে, বা একদম পড়া হয়নি, যদি মোটামুটি পড়া হয়েছে এবং একদম পড়া হয়নি, তোমার জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। তার কারণটা কি, এখন আমাকে লাস্ট মোমেন্ট আমাকে বাঁচতে হবে, তো সব থেকে বেস্ট এটা যে এখন এমসিকিউগুলো করো বেশি বেশি করে। বুঝতে পারলাম? আচ্ছা, তো এটা সবার জন্য। খুব ভালোভাবে পড়া হয়েছে, খুব ভালোভাবে হয়নি, বা কিছুই হয়নি, যেমনই হয়েছে কিনা, সব থেকে এই মোমেন্টে লাস্ট তোমার এটা খুব কার্যকরী 3rd সেম এমসিকিউটা হয়ে গেল। 3 নম্বর চলে আসছি। আর এটা কার জন্য, যদি কনফিউশন থেকে থাকে, যে কোনো তোমার কনফিউশন থেকে থাকলে এটা দেখে নিতে পারো, তাহলে তোমার দেখবা যা এমসিকিউ করানো আছে বেশিরভাগ দেখবা অনশটের মধ্যে সব তুমি করে নিতে পারছো। ওকে, থার্ড সেম শর্টস, এটা রিভিশনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। 3rd সেম শর্টসের মাধ্যমে এমসিকিউ সলিউশন করানো হয়েছে, তো তুমি যে কোনো সময় এটা দেখতে পারো।
হয়তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেল, একটু রেস্ট করছো, সেই সময় দেখতে পারো, বা এমনি পড়াশোনা করতে বসেছো, হয়তো 15-20 মিনিট হয়তো এটাই দেখছো। তুমি যে কোনো মোমেন্টকে এটাকে কাজে লাগাতে পারো, যে কোনো সময় যে কোনো জায়গায় এই শর্টসগুলো তুমি দেখতে পারো। ঠিক আছে, এটা রিভিশনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। শর্টসের মাধ্যমে সমস্ত এমসিকিউগুলো বলা হয়েছে, ইম্পর্টেন্টগুলো যেগুলো এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর, নিউমেরিক্যালস করার জন্য কি প্রয়োজন? ফর্মুলা। তো ক্লাস 12-এর কমপ্লিট ফর্মুলা একটা ভিডিওতেই দেওয়া আছে। কি চ্যাপ্টার লেখা আছে? ফর্মুলা, চ্যাপ্টার ফর্মুলা। তো একটা ভিডিওতে ক্লাস 12-এর যতগুলো চ্যাপ্টার আছে সমস্ত ফর্মুলা লেখা আছে এই প্লেলিস্টে একটাই ভিডিও আছে, এটাই ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা। সমস্ত লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, ঠিক আছে? এই প্লেলিস্ট থেকে তুমি ক্লাস 12-এর সমস্ত ফর্মুলাটি খাতায় লিখে নাও এক জায়গাতে। তুমি শুধু এখন 3rd সেমেরটিকেও লিখতে পারো, 4th সেমের সময় 4th সেমেরটিক লিখবা, সেটাও করতে পারো। তো প্রথম কাজে ফর্মুলাটিক লিখে নাও এক জায়গায়, তাহলে বারবার বই খুলতে হবে না, খাতা খুলতে হবে না, অসুবিধা হবে না, এক জায়গায় থাকলো। তুমি এটাকে যেখানে পড়তে বসো তার সামনেও আঠা দিয়ে বা সামথিং কোনো কিছু দিয়ে ঝুলিয়ে রাখতে পারো, যেটা সবসময় চোখের সামনেই থাকে। অঙ্ক করতে যাওয়ার সময় যেন সবসময় চোখের সামনে থাকে, বা তোমার যখন ইচ্ছা হচ্ছে বারবার খালি এগুলো দেখতেই থাকো, তাহলে ফর্মুলাটিক সবসময় মাথায় থাকবে, নিউমেরিক্যালস করতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর একটা জায়গায় থাকবে তো দেখতে সুবিধা হবে, রিভিশনের সমস্যা হবে। 5 নম্বর, ঠিক আছে, এই মোমেন্টে যেহেতু টাইম নেই, আমি এখন কি বলবো, যেহেতু সময় নেই, এই দুটো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোনো চ্যাপ্টার নিয়ে কনফিউশন থাকে তাহলে ওয়ান শটটা দেখো, না থাকে তো এই। ঠিক আছে, আর এটা কি বললাম, এটা তো লাগবে অঙ্ক করার জন্য, তো ফর্মুলা এটা লাগেই, এটা তো জাস্ট একটাই ভিডিও আছে, এরকম কোনো বিষয় নেই, এটা তো প্রয়োজন হবেই। আর 5 নম্বর কি আছে বলো তো, এটা বলে দিই, এটা আমি অপশনাল বলবো এখন, তুমি দেখতে পারো, প্রিভিয়াস ইয়ার্স সলিউশন। ঠিক আছে, এই চ্যানেলে ক্লাস 12-এর কোনটা দেওয়া আছে বলে দিচ্ছি। 2015 থেকে 2023 পর্যন্ত কমপ্লিট সলিউশন দেওয়া আছে। তো তোমার যদি সমস্ত কিছু হয়ে থাকে, মনে হচ্ছে আমার আর কিছু বাকি নেই, আরও বেশি নতুন কিছু করতে চাইছি, যদি এইরকম পর্যায়ে চলে এসছো, তাহলে আমি বলবো এটাও দেখে নাও, প্রিভিয়াস ইয়ার সলিউশন। এবার তুমি বলবে স্যার আগে তো 3rd সেম 4th সেম একসাথে হতো, তো তুমি শুধু 3rd সেমেরগুলো দেখো। আগে তো বলবে স্যার আগে তো শুধু এমসিকিউ ছিল না, সব রকম ছিল। তো এমসিকিউ মানে কি বলো, এমসিকিউ ওই কোয়েশ্চেনগুলোরই তো শুধু এমসিকিউ ফর্মে করা হয়েছে, তোমাকে তো ক্যালকুলেশন নিজে থেকেই করতে হবে, শুধু করে দেখাতে হবে না, এইটুকুই পার্থক্য। কোয়েশ্চেন তো ওগুলোই, তো যেগুলো থিওরি টাইপের কোয়েশ্চেন আছে যে প্রমাণ করো, সেগুলো করবে না। বাদবাকি তুমি নিউমেরিক্যালস হোক, এমসিকিউ হোক, শুধু 3rd সেমিস্টারের চ্যাপ্টার তো পড়ে অঙ্ক বুঝতেই পারবে, আর কোয়েশ্চেন খোঁজার দরকার নেই, ভিডিওতে কোয়েশ্চেন লেখা আছে, উত্তর লেখা আছে। সুতরাং এইভাবে তুমি এখান থেকেও হেল্প নিতে পারো, তো এইভাবে তুমি করতে পারো। তাহলে আরও একবার রিপিট করে দিই, কোনো চ্যাপ্টার নিয়ে কনফিউশন আছে, হয়নি, ওয়ান শট দেখে নাও, তাহলে তোমার ওই চ্যাপ্টার নিয়ে আর কোনো ঝামেলায় থাকবে না, কোয়েশ্চেন সমস্ত কিছু হয়ে যাবে। সেকেন্ড কি, এটা মাস্ট, এটা সবার জন্য মাস্ট। তোমার পড়া ভালোভাবে হয়েছে, খুবই ভালোভাবে হয়েছে, মোটামুটি হয়েছে, এই 3টা মাস্ট, এই 3টা করতে হবে, এখানে কোনো অপশান নেই। ঠিক আছে, আর বললাম যদি খুবই ভালোভাবে হয়ে থাকে, মনে হচ্ছে এখন আরও মনে হচ্ছে কিছু এক্সট্রা আমার প্রয়োজন, তাহলে এটা দেখতে পারো, আর অসুবিধা থাকলে এটা দেখতে পারো। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ এই 3টা আমি বলে দিলাম। ঠিক আছে, আর কিছু না হয়ে থাকলে তুমি অন্তত অনশট দেখে নিজেকে বাঁচিয়ে নিতে পারো। যদি মনে করো আমার কোনো কিছুই হয়নি, তাহলে আমি বলবো অনশট দেখে নাও, কারণ এমসিকিউ করার জন্য ফর্মুলা তো প্রয়োজন, কনসেপ্ট তো লাগবে, তো কোথা থেকে পাবে? অনশট দেখে নাও, একটা ভিডিওতে সব বলে দিয়েছি। তাহলে যদি আরও একবার রিপিট করছি, তোমার কোনো কিছুই হয়নি, অনশট দেখো এই মোমেন্টে, আগে এটা দেখো, তারপরে এগুলো কমপ্লিট করে নাও। ঠিক আছে, কারণ এগুলো দেখলে তবেই তো বুঝতে পারবে কী করে এমসিকিউ হচ্ছে না হচ্ছে। আর তোমার যদি মোটামুটি হয়েছে, যাই হয়েছে, এই 3টার উপর বেশি গুরুত্ব দাও, আর খুবই ভালো হয়েছে এক্সট্রা এটাকেও গুরুত্ব দিও। তাহলে এই 3টে কমন, এই 3টে কমন, বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমরা আজকে কি করবো, এবিটিএ সলিউশন করবো সেট 5-এর, এবার সেখানে চলে আসছি। ওকে, বুঝতে পারলাম? তাহলে সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। এবার আমরা এমসিকিউয়ে চলে এলাম। প্রথমে যেটা করব, সেকশন 1 মানে সেকশন এ। ঠিক আছে, আচ্ছা দেখো, সেকশন এ এর প্রথম কোয়েশ্চেন কি বলছে? প্রথম কোয়েশ্চেন বলছে কিউ পরিমাণ দুটি আধান, এরকম বলা আছে, স্মল কিউ আধান রাখা আছে, সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, বই তো তোমাদের সামনে আছে, আমি আর পুরো কোয়েশ্চেন পড়তে যাচ্ছি না, কোয়েশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ কী লেখা আছে, আমি জাস্ট বলে দিই। কি বলেছে? দুটো ক্যাপিটাল কিউ আধান আছে, ঠিক আছে, এদের মধ্যবিন্দুতে একটা স্মল কিউ আধান আছে। তাহলে বলছে এই পুরো ব্যবস্থাটা সাম্যাবস্থায় থাকবে, তাহলে কিউ এর মান কত? এটা হচ্ছে কোয়েশ্চেন। তো দেখো, এগুলো কিছু, এই দুটো কিউ এর দুটো আধানের প্রকৃতি বলেনি, কিছু না বললে আমরা প্লাস ধরে নিই, যদিও মাইনাস ধরলেও সেম উত্তর আসবে, যাই হোক, তাই আমরা প্লাস ধরে নিচ্ছি। ওকে, আচ্ছা, পুরো ব্যবস্থা সাম্যাবস্থায় থাকার মানে কি? সাম্যাবস্থায় থাকার মানে মনে রাখবো এফ নেট 0, মানে
সংস্থার ওপর ক্রিয়াশীল লব্ধি বল 0, নেট ফোর্স 0 দেখাতে হবে। কার ওপর? প্রত্যেকটা আধানের ওপর। ঠিক আছে, এবার একটা জিনিস ভেবে দেখো, এটা যদি প্লাস হয়, যেহেতু আধানের কোনো চিহ্ন দেয়নি আমরা প্লাসই ভাববো, এটা যদি প্লাস হয়, ধরে নিলাম প্লাস, তো দেখো দূরত্ব তো সেম, এটাকে আর ধরে নাও, তাহলে এটাও আর, তাহলে এর ওপর যত বল প্রয়োগ করবে এ সেম বল প্রয়োগ করবে। প্লাস ধরে নিচ্ছি, তাহলে প্লাস প্লাসকে কী করবে? বিকর্ষণ। প্লাস প্লাসকে কী করবে? বিকর্ষণ। নেট ফোর্স 0। এটা যদি মাইনাসও হয়, প্লাস মাইনাসকে আকর্ষণ, প্লাস মাইনাসকে আকর্ষণ, তবু নেট ফোর্স 0। সুতরাং মধ্যবিন্দুতে নেট ফোর্স 0 হবেই, আমরা প্রান্তের দিকে তাকাতে হবে। ঠিক আছে, মধ্যবিন্দুতে চিহ্নের সাথে কোনো কিচ্ছু যায় আসে না, দুটোর যেহেতু চিহ্ন সেম আছে, এখানে যাই আধান রাখো না কেন নেট ফোর্স 0, কারণ দুজনেরই আকর্ষণ বিকর্ষণ সমান হবে। তো আমাদের প্রান্তের যে কোনো একটা আধানের ওপর নেট ফোর্স 0 করতে হবে। তাহলে কাজ করলাম, এই পয়েন্টে ধরো বা এই পয়েন্টে ধরো, সেম জিনিস, কারণ দুটোর আধান সেম, দূরত্ব সেম, তো আমরা এর ওপর নেট ফোর্স 0 করে দেবো। তাহলে এর ওপর কে কে বল দিচ্ছে? একটা ক্যাপিটাল কিউ আর একটা কে দিচ্ছে? স্মল কিউ। ঠিক আছে, তাহলে বলো এর ওপর কত ফোর্স দেবে? আমরা ফোর্সের ফর্মুলা জানি, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2, তাহলে ক্যাপিটাল কিউ ক্যাপিটাল কত? কিউ স্কোয়ার বাই দূরত্ব কত? এটা আর এটা আর, টোটাল দূরত্ব কত? 2r হোল স্কোয়ার, প্লাস নেট ফোর্স 0 করতে হবে। এটা এর ওপর কত ফোর্স দেবে বলো? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই ডিস্টেন্স কত বলো? স্মল আর, তার স্কোয়ার সমান কত? 0। এবার কমন নিয়ে নাও, কী কমন নেব? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার কমন চলে যাবে, তাহলে এখানে কত পড়ে থাকবে? একটা কিউ, আর এখানে Q/4, দেখো 2 স্কোয়ার 4, আর এখানে প্লাস স্মল কিউ পড়ে থাকলো, কত হয়ে গেল তাহলে? 0। তাহলে এ পাশে ও পাশে পাঠিয়ে দাও 0, তাহলে ক্যাপিটাল কিউ প্লাস সমান 0, তাহলে স্মল কিউ সমান কত? -Q/4। এটা হবে আনসার। সুতরাং অপশান কোনটা হচ্ছে দেখে নাও তো, অপশান বি। ওকে, আচ্ছা, এগুলো একদম দেখে দেখে মুখস্থ হয়ে যাওয়ার কথা এখন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, আর রোধের একটি পরিবাহী দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলো, এরপর অর্ধেক করে অর্ধেক যুক্ত করা হলে তুল্য রোধ কত হবে? আচ্ছা দেখো, যখনই কোয়েশ্চেন এরকম বলা হবে মনে রাখবো এই জিনিসটা, এই কথাটা ইউজ করা হবে, কি বলো তো? টেনে বা আয়তন অপরিবর্তিত রেখে, এই দুটোর মধ্যে যে কোনো একটা মনে রাখবা। টেনে বা যদি আয়তন অপরিবর্তিত বলে, ওকে, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব? আর সমানুপাতিক এল স্কোয়ার, এটা মনে রাখবো। ঠিক আছে, আগে দেখে নাও এটুকু। এবার সাধারণত মনে হতে পারে যে আমরা তো আর সমান কি জানি, যে রো L/A, হ্যাঁ কি না? তো এটা আর সমানুপাতিক এল হওয়া উচিত। তো এটা কখন হয়? যদি এ স্থির থাকে, একটু মনে করার চেষ্টা করো, হ্যাঁ কি না? এটা তুমি একটা জিনিস ভেবে দেখো, একটা তার আছে ধরে নাও, এরকম একটা তার আছে, এবার তারটাকে ধরে তুমি যদি টানো, তাহলে দৈর্ঘ্য বড় হয়ে যাবে, আর দৈর্ঘ্য বড় হলে ক্ষেত্রফলে কী হয়ে যাবে? কমে যাবে, হ্যাঁ কেনা? আশা করছি বুঝতে পারছি। একটা তার আছে, তারটাকে ধরে তুমি যদি টানো, তাহলে ক্ষেত্রফলটা কী হয়ে যাবে? কমে যাবে। তাহলে ক্ষেত্রফল যেহেতু চেঞ্জ হয়ে গেল, যেহেতু এ স্থির থাকছে না, আমরা আর সমানুপাতিক এল বলতে পারি না। তাহলে কী বলতে পারি? আর সমানুপাতিক এল স্কোয়ার। কী করে? চলো এটা একটু বলে দিচ্ছি। আর সমান কী জানি বলো? রো L/A। আর সমান জানি রো L/A। এবার আমরা সবসময় তারকে চোঙ হিসাবে ভাববো, তাহলে ক্ষেত্রফল A ইন্টু এল, এটা কি? ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য বা উচ্চতা যায় বলে, এটা আয়তন। তাহলে কাজ করলাম, ওপরে এল দিয়ে গুণ করলাম, তাহলে এল স্কোয়ার হয়ে গেল, তাহলে নিচে এল দিয়ে গুণ করছি। A ইন্টু এল, এটা কি বলো? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা দৈর্ঘ্য যাই বলে, এটা কি? আয়তন। তাহলে রো এল স্কোয়ার বাই ভি, এটা আয়তন। ঠিক আছে, ভিটা আয়তন। এবার বলো তো, একটা তারকে টানলে তার আয়তন পরিবর্তন হচ্ছে না? আয়তন তো সেম থাকছে, দৈর্ঘ্যে বেড়ে যাচ্ছে কিন্তু ক্ষেত্রফলে কি? কমে যাচ্ছে। সুতরাং আয়তন সেম। আর মনে করো একটা লোহার তারকে টানছো, তো সেটা তামার তার হয়ে যাবে না, লোহাই থাকবে, তাহলে উপাদান সেম, তাহলে রো সেম আর ভি সেম, তাহলে আর সমানুপাতিক কী বলতে পারি? এল স্কোয়ার। তাহলে বুঝতে পারলাম এইভাবে করতে হয়। মাথায় ঢুকলো বিষয়টা? তো এইভাবে এখান থেকে এসছে। তাহলে মনে রাখবা, টেনে বা আয়তন অপরিবর্তিত বললে আর সমানুপাতিক এল স্কোয়ার, এটা যেন মাথায় থাকে। এবার কোয়েশ্চেনটাতে কি বলা হয়েছে? একটি তারকে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হলো, সামথিং এরকম বলেছে, তাই তো? হ্যাঁ, টেনে দ্বিগুণ করা হলো। তাহলে তুমি বলো রোধটা কী হবে? একটু ভেবে দেখো। R2 বাই কত মানের রোধ যেন বলেছে? কিছু বলেছে আর রোধের। তাহলে R2 বাই R1 সমান কী লিখতে পারি বলো? L2 বাই L1, তার কি? হোল স্কোয়ার। L1 যদি L হয়,
L2 কত হবে 2L, কারণ দৈর্ঘ্যে দ্বিগুণ করা হলো, স্কোয়ার মানে কত 4, তাহলে R2 সমান কত হবে বলো 4R1, আর R1টা এখানে R বলেছে প্রাথমিক রোধ, তাহলে টানার পর রোধ কত হলো 4R। ওকে, তারপরে কি বলছে, এরপর তারটিকে অর্ধেক করে দাও। বলো, একটা তারকে টানলে আগে ছিল R, এখন হয়ে গেল 4R, এবার তারটাকে অর্ধেক করে দাও, তাহলে কি রোধও অর্ধেক হয়ে যাবে, তাহলে এক একটা অংশের রোধ কত করে হয়ে যাবে 2R করে হয়ে যাবে। কেন বুঝতে পারলাম, 4R ছিল টোটাল, অর্ধেক করে দিলাম, তাহলে 2R করে হয়ে গেল। এবার কি বলছে, এদেরকে সমান্তরালে যুক্ত করো, এই দুটোকে সমান্তরালে যুক্ত করো। তো সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত হয়, যদি একই মানের রোধ হয়, দুটো রোধকে যদি সমান্তরালে যুক্ত করি, মনে আছে শর্ট ফর্ম R/N, আর এর মান কত 2R, এরকম কটা রোধকে যুক্ত করছে সমান্তরালে, দুটো, তাহলে উত্তর R হবে। বা তুমি গুণফল বাই যোগফলও করতে পারো, চলো দেখিয়ে দিই, এটা হচ্ছে শর্ট ফর্ম, মনে রাখতে হবে গুণফল বাই যোগফল, 2R × 2R বাই কত বলো 2R + 2R, এইভাবে তো আমরা সমান্তরাল বের করি, তাহলে নিচে কত হয়ে যাবে 4R², সরি নিচে 4R আর ওপরে কত 4R², তাহলে R হবে। যেভাবে করবা 1/, করেও করতে পারো, সেম আসবে, এটা শর্ট ফর্ম। এই ফর্মুলা তখনই ইউজ করবা যখন কি প্রতিটা রোধের মান সমান হবে, তখনই। রোধ আলাদা হলে কিন্তু এই ফর্মুলা ইউজ করতে পারবো না, তখন গুণফল বাই যোগফল বা 1/, করে করব। ঠিক আছে, আচ্ছা তাহলে উত্তর কত হলো R হলো। অপশন কোনটা হবে তাহলে, অপশন এ, তাহলে এটার উত্তর অপশন এ। আর আগেরটার অপশন আমি দিয়েছিলাম তো অপশন বি। হ্যাঁ দেখে নাও, অনেক কারেন্টটা ডিস্টার্ব করছে, একটু দাঁড়াও। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি, কারেন্টটা অনেক ডিস্টার্ব করছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। দেখো এটা কত নম্বর, 2 নম্বর হলো তাই না। এবার আমরা 3 নম্বরের কোয়েশ্চেনটা একটু পড়ো তো কি বলছে। আচ্ছা 3 নম্বর কোয়েশ্চেন যথাসম্ভব অভ্যন্তরীণ রোধ নিয়ে চাইছে, একবার চেক করে নাও। কোষের অভ্যন্তরীণ রোধ মেবি সেটা নিয়ে বলেছে। দেখো হ্যাঁ, এখানে বলা হয়েছে কোষের অভ্যন্তরীণ রোধ, আমরা তো এটা জানি যে I সমান কী হয়, কোনো বর্তনীর প্রবাহ I সমান E/R + R, হ্যাঁ কি না। তাহলে R + R সমান কী হবে বলো, E/I, আইটাকে নিচে নিয়ে চলে এলাম, এটা উপরে এটা উপরে, তাহলে স্মল r মানে কী হবে E/I - R। তড়িৎচালক বল কত এখানে বলেছে বলো, 2.1 ভোল্ট তড়িৎচালক বল বাই প্রবাহ কত 0.2 অ্যাম্পিয়ার, মাইনাস রোধ কত বলেছে 10 ওহম। দশমিক দশমিক তুলে দিলাম, 2 দিয়ে ভাগ করলে কত 11.10.5 মাইনাস 10 মানে 0.5 আনসার। দেখে না 0.5 ওহম, অপশান ডি। পরের কোয়েশ্চেন কী বলছে দেখো তো, 4 কোয়েশ্চেনটা। 4 কোয়েশ্চেন কী বলছে, যে এল দৈর্ঘ্যের এম ভ্রামক একটা অর্ধবৃত্ত করা চুম্বক। আচ্ছা দেখে নাও, এল দৈর্ঘ্যের একটা তার আছে, ওকে, এর চুম্বক ভ্রামক এম বলে দিয়েছে। তো আমরা চুম্বক ভ্রামকের ফর্মুলা একটু মনে করার চেষ্টা করো। PM সমান আমরা কী লিখি, QM × 2L লিখি, হ্যাঁ কি না। তো এখানে PM এর জায়গায় M বলেছে, ওকে, এখানে কত QM, আর দৈর্ঘ্যটা কত বলেছে এখানে L বলেছে, দৈর্ঘ্যটা L, তাহলে L লিখে দিলাম, হয়েছে। তাহলে এটা আমাদের জানা থাকলো যে M সমান হচ্ছে QM × L। এবার কি বলা হলো, একে অর্ধবৃত্ত করো, ওকে চলো করে দিচ্ছি, এখানে দেখে দিচ্ছি। এই তারটাকে অর্ধবৃত্ত করলাম, যেহেতু এই এলকেই বাকি অর্ধবৃত্ত করেছি, এর একটা কিছু ব্যাসার্ধ হবে, চলো ব্যাসার্ধ আর ধরে নিলাম। তুমি একটা নিজে থেকে আমাকে একটা বিষয় বলো, একে বাকি তো এটা করেছি, তো বৃত্ত হলে কি পরিধি 2πr, তাহলে অর্ধেক হলে কত πr, তাহলে πr আর এর এল কী হবে সমান, তাহলে πr সমান কী বলতে পারি এল, তাহলে আর সমান কত হবে বলে L/π। বুঝতে পারলাম আশা করছি, ঠিক আছে। অতএব এর চুম্বক ভ্রামক, এটা তো এর গেল, এবার এর চুম্বক ভ্রামক চলো M' লিখে দিলাম। ফর্মুলা কী হয়েছে QM কেন চেঞ্জ হবে না বলো, মেরু শক্তি কেন চেঞ্জ হবে না, কারণ ভালো করে দেখো এই তারটা তো চেঞ্জ হয়নি, তারের মেরু তো সেম আছে, মেরু শক্তি সেম থাকবে। আর আমরা যে দৈর্ঘ্যটা লিখি না, এটা হচ্ছে সোজা দৈর্ঘ্য, প্রান্ত থেকে প্রান্তের সোজা দৈর্ঘ্য, তাহলে প্রান্ত থেকে প্রান্তের সোজা দৈর্ঘ্য কোনটা, এটা তো ব্যাস, তাহলে আর কত 2R হবে। আচ্ছা QM রেখে দিলাম, 2 রেখে দিলাম, আর এর জায়গায় কী হবে L/π। তুমি বলো QM × L এটা কি হয়, এটা M হয়, তাহলে এখানে M লিখে দাও, তাহলে 2M/π। এটা হচ্ছে উত্তর। অপশান কোনটা হবে, অপশান বি। ঠিক আছে, পরের কোয়েশ্চেন কী বলছে দেখে নাও, এটা কত নম্বর গেল, 4 নম্বর। 5 নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখে নাও তো। একটি কুণ্ডলিতে প্রবাহ মাত্রা এত সময় এত হলো, তড়িৎচালক বল কত, কুণ্ডলীর সাবেশাঙ্ক কত। আমরা জানি তড়িৎচালক বল আর সাবেশাঙ্ক E সমান কি LdIdt, মাইনাস আর দিলাম না, শুধু মানটা লিখবো। আবিষ্ট তড়িৎচালক বল কত 50 ভোল্ট,
এল এর ভ্যালু কত সাবেশাঙ্ক, এটা তো চেয়েছে। কারেন্টের পরিবর্তন দেখো 0 থেকে 2.5 অ্যাম্পিয়ার, তাহলে পরিবর্তন কত 2.5 অ্যাম্পিয়ার। 0 থেকে 2.5 তাহলে পরিবর্তন 2.5, কারণ 2.5 মাইনাস 0 মানে 2.5। আর কত সময় 0.05। ওকে, তাহলে এল সমান কত হবে বলো 50 ইন্টু এটা, তাহলে 2.5 বাই 2.5 1 হয়ে যাবে। ক্যালকুলেশন করে দাও, দেখ চলে আসবে। তাহলে 1 হেনরি, অপশান কোনটা আছে, অপশান সি। আচ্ছা পরের কোয়েশ্চেনটা দেখো, এ ব্যাসার্ধের একটা ধাতব চাকতি ওমেগা কৌণিক বেগে চুম্বক ক্ষেত্রে আলম্ব ভেতর প্রান্তর বিভব প্রভেদ, এটা তো ডিরেক্ট ফর্মুলা। এটা ডিরেক্ট ফর্মুলা, মানে কী জানি বলে এল দৈর্ঘ্যের দণ্ড যদি ওমেগা কৌণিক বেগে আবর্তন করে আবিষ্ট তড়িৎচালক বল হাফ বি ওমেগা এল স্কোয়ার হয়, হ্যাঁ কি না। এখানে ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধ কত বলেছে বলো এ বোধ হয়, তাই তো, তাহলে হাফ বি ওমেগা এ স্কোয়ার, এটা হবে উত্তর। ডিরেক্ট ফর্মুলা এটা, এখানে বোঝার কোনো কিছু বিষয় নেই, ফর্মুলা মনে রাখতে হবে। তাহলে কোনটা অপশান আছে, অপশান সি 7। কী বলছে দেখো তো 7-এর কোয়েশ্চেনটা, কোনো সলিনয়েডের পাক সংখ্যা n থেকে 2n করে হলে সাবেশাঙ্ক। আচ্ছা বলো সাবেশাঙ্কের ফর্মুলা কি কোনো সলিনয়েডের, মিউ নট এন স্কোয়ার এ বাই এল। এখানে এনটা পাক সংখ্যা, তাহলে এল আর এন স্কোয়ার পরস্পরের কি সমানুপাতিক। তাহলে তুমি বলো পাক সংখ্যা যদি দ্বিগুণ করা হয় 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে, তাহলে 4 গুণ হবে। এটাকে অঙ্কটাকে এভাবে করতে পারো, যে শুধু দেখিয়ে দিচ্ছি জাস্ট। তাহলে কত হয়ে যাবে n2 বাই, এটাকে l2 বাই l1 করে দিলাম, তাহলে n2 বাই l1 তার হোল স্কোয়ার। যদি এখান থেকে ডিরেক্ট বলা যায় এন স্কোয়ার, তাহলে দ্বিগুণ করো, তাহলে 2 এর স্কোয়ার কত 4, তাহলে 4 গুণ হবে। তবুও দেখিয়ে দিচ্ছি একটু, এটা এল রেখে দিলাম, L1টা বা L1 রাখো, আর N1টা n, N2টা কত 2n, স্কোয়ার করে দেখো 4 হয়ে গেল। তাহলে L2টা L1-এর কত গুণ হলো 4 গুণ। তো এটা অঙ্ক না করলেও চলবে, ডিরেক্ট এখান থেকেই বলতে পারো। n স্কোয়ার যেহেতু 2n করলাম, তাহলে তার স্কোয়ার মানে 4 হয়ে গেল, 7 হয়ে গেল। 8 কী বলছে, তাহলে অপশান এ এটা 4 গুণ। কোয়েশ্চেন 8 দেখো, কোয়েশ্চেন 8 কী বলছে, নিচে তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, নিচে যে রাশিটি তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। আচ্ছা দেখো, প্রথমত মনে রাখবা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কী হয় 2পাই বাই কে। তার মানে যেখানে কি আছে সেখানে ল্যামডা থাকবে, এটা স্বাভাবিক। আর কয়েকটা আমি ফর্মুলা লিখে দিচ্ছি। আর কম্পাঙ্ক এফ সমান কী হয় বলো, এফ সমান আমাদের জানা আছে ওমেগা বাই 2পাই। আচ্ছা আর কি জানা আছে, বেগ, যেহেতু তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্য মাধ্যম বলেছে মেবি, আচ্ছা না বললে আমরা শূন্য মাধ্যম কনসিডার করে নিচ্ছি। ভি সমান এফ ল্যামডা, সি সমান এফ ল্যামডা করে দিলাম। সিটা শূন্য মাধ্যম আলোর বেগ, এফটা কম্পাঙ্ক, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে। আর আমরা জানি তড়িৎচুম্বকীয় তরঙ্গের শূন্য মাধ্যম আলোর বেগ কী হয়, কনস্ট্যান্ট হয়। এবার চলো দেখা যাক কার উপর নির্ভর করবে। তো প্রথম অপশান হচ্ছে কে ওমেগা, তো কে মানে কি 2পাই বাই ল্যামডা, ঠিক আছে। ওমেগা মানে কি লিখতে পারি 2পাই এফ, যা লিখবে লিখো, তাই তো 2পাই এফ। তো যাই হোক, মেন কথা হচ্ছে কে এর সাথে কী আছে, এখানে ল্যামডা আছে, তো কে এর ওপর নির্ভরশীল দেখো ল্যামডা, তাহলে অপশান এ নির্ভর করবে। বলেছে কার ওপর করে না, তাহলে এটা হবে না, এর ওপর করে। অপশান বি কে বাই ওমেগা, চলো কে বাই ওমেগা, কে মানে কি বলো 2পাই বাই ল্যামডা, ওমেগা মানে কি 2পাই এফ, 2পাই কেটে গেল 1 বাই কি এফ ল্যামডা, এফ ল্যামডা মানে কি সি 1 বাই সি, সি তো শূন্য মাধ্যমে আলোর বেগ, তো আলোর বেগ কি ফিক্সড, আমরা জানি কত হয়, তাহলে 1 বাই কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটাই হবে অপশান, অপশান বি। বাকিগুলো দেখিয়ে দিচ্ছি, এটা সঠিক হবে। অপশান সি কী বলছে ওমেগা, তো ওমেগা সমান আমরা কী পড়লাম এক্ষুনি, ওমেগা সমান 2পাই এফ, আর এফ সমান কি লিখতে পারি সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা, তাহলে ল্যামডার উপর নির্ভর করছে, এভাবে বলতে পারি। এটা করছে, তাহলে এটা হবে না। আর অপশান ডি কি, তো কে মানে তো 2পাই বাই ল্যামডা, এটা জানাই আছে, দেখে নাও কে আছে মানে তো ল্যামডা, ল্যামডা সমান 2পাই বাই কে, তাহলে কে সমান 2পাই বাই ল্যামডা, তাহলে নির্ভর করবে, এটাও হবে না, তাহলে অপশান বি, কারণ সিটা শূন্য মাধ্যম আলোর বেগ কী থাকে ফিক্স থাকে। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, এটা এই দুটো পুরো মুখস্থর বিষয়। তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করতে পারে না। আচ্ছা তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করে, জানাই আছে ত্বরণ সহ গতিশীল আধান বা আহিত কণা, মানে ত্বরান্বিত আধান, অপশান সি। 10-এর কোয়েশ্চেনটা কী বলছে দেখে নাও, সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আচ্ছা এটা তো মনে রাখতে হবে, মনে আছে শর্ট ফর্মটা, 7টা তড়িৎচুম্বকীয় তরঙ্গের নাম মনে রাখার একটা শর্ট ফর্ম বলেছিলাম, চলো আর একবার বলে দিচ্ছি। 7টা তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে মিডিলে কে থাকে দৃশ্যমান, হ্যাঁ কিনা দৃশ্যমান আলো। নিচে কটা 3টে, কী কী ইউভি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, হ্যাঁ কিনা। আচ্ছা আর ওপরে কটা থাকে বলো, ওপরে কটা, ওপরে 3টে, কী কী রেডিও বা বেতার, রেডিও তরঙ্গ, মাইক্রো তরঙ্গ আর ইনফ্রারেড তরঙ্গ, হ্যাঁ কিনা। ব্যাস হয়ে গেল 7টা নাম। তো এই সিকোয়েন্সটা পরপর মনে রাখতে হবে, ভুল করলে হবে না। 4 5 6 7 মনে রাখা শর্ট ফর্ম বলেছিলাম, মিডিলে দৃশ্যমান,
ওপরে 3টে নিচে 3টে। নিচের 3টে কীভাবে মনে রাখবো? আচ্ছা, আশা করছি ইংলিশের অ্যালফাবেটগুলো মনে আছে। শেষের অ্যালফাবেটগুলো কী হয়? UV, W, X, Y, Z মনে আছে? তো দেখো ইউভি রশ্মি, তারপরে এক্স আসবে, ডাব্লু বলে কিছু হয় না, আর গামাটা ওয়ের মতো দেখতে, তাহলে গামা রশ্মি, তাহলে ভুলবে না কখনো, সিকোয়েন্স একদম মনে থাকবে, UV, W, X, Y, Z, ইউভি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, হয়ে গেল। আচ্ছা, 3টা মনে হয়ে গেল। আর ওপরে 3টা কী করে মনে রাখবো? ওপরে 3টা মনে রাখা কি? মনে রাখার ইংরেজি বলো রিমাইন্ড, হ্যাঁ কি না? রিমাইন্ড, তাই তো? তাহলে রে ফর রেডিও, মা ফর মাইক্রো, ইন ফর ইনফ্রারেড, রে মা ইন্ড, বাংলায় মনে রাখো রে মা ইন্ড, রেডিও, মাইক্রো, ইনফ্রারেড, বুঝতে পারলাম? তো এইভাবে মনে রাখতে পারো। তাহলে মনে রাখা শর্ট ফর্ম, মিডিলে দৃশ্যমান, নিচে কি UV, W, X, Y, Z, ইউভি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, ওপরে 3টা কি? রিমাইন্ড, রেডিও, মাইক্রো, ইনফ্রারেড। এবার এটি তো পরপর মনে রেখে দিলাম, এর মনে রেখে করবোটা কি? ব্যাস এটা মনে রাখবা। নিচে গেলে তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা লিখে দিচ্ছি, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে নিচে গেলে। তাহলে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? রেডিওর। আর সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য গামার, 7টার মধ্যে। আর যত নিচে যাওয়া, এটা নিচের জন্য বলছি, যত নিচে যাওয়া তরঙ্গ দৈর্ঘ্য কমবে, আর কম্পাঙ্ক আর শক্তি এফ আর ই, কম্পাঙ্ক শক্তি বাড়বে। ব্যাস এটা মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো যে অপশানগুলো আছে, সব থেকে দৃশ্য, এক্স রশ্মি, অতিবেগুনি, অবলোহিত, সব থেকে উপরে কী আছে? অবলোহিত। ইনফ্রারেডটাকে অবলোহিত বলা হয়, ঠিক আছে? ইনফ্রারেডটাকে অবলোহিত, এর আর একটা নাম আছে তাপীয় রশ্মি, এটাও বলা হয়। তাহলে অপশান এটা হবে, এটা সব থেকে ওপরে আছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। যত ওপরে তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি, যত নিচে তরঙ্গ দৈর্ঘ্য কম। আর কম্পাঙ্ক উল্টো, যত ওপরে কম্পাঙ্ক কম বা শক্তি কম, নিচে কম্পাঙ্ক শক্তি বেশি। এইভাবে মনে রাখবা, ঠিক আছে? এবার আমরা সেকশন বিতে চলে আসছি, বুঝতে পারলাম এটা? ওকে, দেখে নাও সেকশন বি কী বলছে। সেকশন বি ট্রাই করে নিজেরা। প্রথম কোয়েশ্চেনটা দেখো তো কি বলছে। দেখো সেকশন বি চলে এলাম। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন 11 দাবি করছে কোনো স্থানে তড়িৎ ক্ষেত্রের মান 0 হলে তড়িৎ বিভবের মান অশূন্য হতে পারে। একদম ঠিক। তড়িৎ বিভব হলো কৃতকার্য আধানের অনুপাত, যুক্তি বা রিজন। তাহলে ভি সমান কি? W/Q। তাহলে তড়িৎ বিভব কি? কৃতকার্য আধানের অনুপাত, এটাও ঠিক। তাহলে প্রথমেরটাও ঠিক, পরেরটাও ঠিক, কিন্তু প্রথমের যেটা ব্যাখ্যা সেটা পরের ব্যাখ্যাটা নয়, ঠিক আছে? এটা জাস্ট একটা, যেটা পরে বলা হয়েছে এটা সঠিক, কিন্তু এটা প্রথমের ব্যাখ্যা নয়। সুতরাং কি বলতে পারি? দাবি ও যুক্তি উভয়ই সঠিক, কিন্তু দাবি যথার্থ ব্যাখ্যা নয়। অপশান বি এটা হবে সঠিক। 11 অপশান বি হবে। বুঝতে পারলাম? কোথাও তড়িৎ ক্ষেত্র 0 হলে তড়িৎ বিভবের মান অশূন্য হতে পারে, কি করে দেখো তো? দেখো, মনে করো এটা প্লাস কিউ, এটাও মনে করো প্লাস কিউ। তাহলে মধ্যবিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হয় বলো? কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র মানে কত আধান আছে ভাবো? প্লাস আর প্লাস 1, তাহলে দূরত্ব আর ধরে নাও, প্লাস প্লাসকে বিকর্ষণ, প্লাস প্লাসকে বিকর্ষণ। তাহলে তড়িৎ ক্ষেত্র পরস্পরকে কি ক্যান্সেল আউট করে দেবে, কারণ দূরত্ব সমান আধান সমান। কিন্তু এখানে বিভব 0 হবে না, এর জন্য যা বিভব হবে এর জন্য সেম বিভব হবে, ফলে দুটো বিভব কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে, কারণ বিভবে তো ডাইরেকশন নেই, স্কেলার রাশি। বুঝতে পারলাম? সুতরাং এখানে কি হলো? E0 হয়ে গেল, কিন্তু V0 হলো না। এটা হচ্ছে একটা উদাহরণ দিয়ে দিলাম। আচ্ছা, 12 কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। একই গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রন একটি প্রোটন লম্বভাবে প্রবেশ করলে প্রোটনের গতিপথ বেশি বক্র হয়। আচ্ছা, প্রথমত গতিশক্তি, তাহলে কোন ফর্মুলা ইউজ করব? R সমান √2mk/qb, এই ফর্মুলা ইউজ করবো, আগে এটুকু মনে রাখি। কি প্রবেশ করেছে? চুম্বক ক্ষেত্রে প্রবেশ করছে বি কনস্ট্যান্ট, দ্বৈত সংখ্যা কনস্ট্যান্ট, একই গতিশক্তি কে কনস্ট্যান্ট, ইলেকট্রন আর প্রোটন মানে আধান সেম, আধানের মানটা সেম, প্লাস মাইনাস, কিন্তু মান তো সেম। তাহলে আরটা কার ওপর নির্ভর করছে? এম এর ওপর। তাহলে যার এম বেশি তার আর বেশি, তার মানে এখানে কার এম বেশি? প্রোটনের আর এম বেশি, তার মানে আর প্রোটনটা কার থেকে বেশি হবে? আর ইলেকট্রনের থেকে বেশি হবে। তার কারণটা কি? তার যেহেতু এম প্রোটন গ্রেটার দেন এম ইলেকট্রন, প্রোটনের ভর ইলেকট্রনের থেকে বেশি। প্রোটন ইলেকট্রন বলেছে তো, হ্যাঁ কেনা? হ্যাঁ। এবার বক্র মানে কি? বক্র মানে বেঁকে যাওয়া, তো বেশি বেঁকে গেছে মানে কি? ব্যাসার্ধ কম, হ্যাঁ কিনা? তো বেশি বক্র, তার মানে বক্রতার ব্যাসার্ধটা পরস্পরের কি? ব্যস্তানুপাতিক। বক্রতা ইনভার্সলি প্রপোর্শনাল 1/r, এভাবে মনে রাখবা যে আর যত বেশি বক্রতা কম, আর যত কম বক্রতা তত বেশি, এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে কি? বেশি বেঁকে গেছে মানে আর কম,
হ্যাঁ কি না? আর বাঁকেনি মানে কি, হালকা বেঁকেছে মানে কি অনেক বড় বৃত্ত হবে, ভেবে দেখো, হ্যাঁ কি না? সুতরাং বক্রতা বেশি মানে ব্যাসার্ধ কম। তাহলে কার এখানে বক্রতা বেশি হওয়া উচিত? যার ব্যাসার্ধ কম। কার ব্যাসার্ধ কম? ইলেকট্রনের। তাহলে ইলেকট্রনের বক্রতা বেশি হওয়া উচিত। এখানে কি বলেছে? প্রোটনের গতিপথ বেশি বক্র না। সুতরাং যেটা দাবি বলা আছে এটা ভুল, দাবি ভুল। এর যুক্তি, ইলেকট্রনের ভর প্রোটনের ভরের চেয়ে বেশি, কম। ইলেকট্রনের ভর প্রোটনের ভরের থেকে কম, একদম ঠিক, ইলেকট্রনের ভর কম, কিন্তু এর জন্য তো বক্রতা কী হওয়া উচিত? ইলেকট্রনের বেশি হওয়া উচিত, কিন্তু এখানে উল্টো বলেছে। সুতরাং দাবিটা ভুল, কিন্তু যেটা পরে কথা বলা হয়েছে যুক্তি সেটা ঠিক। সুতরাং দাবি ভুল, যুক্তি ঠিক, অপশন সি। বুঝতে পারলাম? পরে তো ঠিকই বলেছে যে ইলেকট্রনের ভর কম প্রোটনের থেকে, কিন্তু এর জন্য যে এটা হবে না, এটা তো ভুল কথা। ঠিক আছে, সেকশন সি চলে আসবে তাহলে এবার। ঠিক আছে, এটা সেকশন বি হয়ে গেল। দেখো সেকশন সি, সেকশন সি কী বলছে দেখো তো। সেকশন সিতে একটা চিত্র দেওয়া আছে, তোমাকে এই চিত্র থেকে তুল্য ধারকত্ব বের করতে হবে। তাহলে কী করে তুল্য ধারকত্ব বের করব? চলো ট্রাই করা যাক তাহলে। বলো তুল্য ধারকত্ব এটা কী করে বের করা যেতে পারে, ভাবো একটু। এরকম একটা চিত্র দেওয়া আছে। আচ্ছা আমি এদিকে আঁকছি। এরকম পি, এরকম একটা চিত্র আছে দেখো, এরকম একটা, দুটো, তিনটে, এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট। ঠিক আছে, এবার কি বলছে, এটা একটা আছে, আর একটা, এটা একটা আছে, আর আছে কি, আর একটা এখানে আছে। এবার কোয়েশ্চেন কি বলেছে বলো তো, পি ও কিউ এর মধ্যে তুল্য ধারকত্ব আছে। ট্রাই করো তো কী হওয়া উচিত, ভাবো এটা ভালো করে দেখো। সবগুলো ধারকত্ব সি, না না সরি, এটা সি, এটা সি, এটা সি, এটা টু সি, এটা টু সি, এটাও টু সি। এবার করা যাক, দেখো সি আর সি কিসে আছে? সমান্তরাল। কেন বলো তো, এই দুটোর দুই প্রান্ত এক পয়েন্টে, এরও দুটোর দুই প্রান্ত এক পয়েন্টে, তাহলে এটা কি আছে? সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল মানে কি, যোগ হবে, সি প্লাস সি কত হয়ে যাবে? টু সি। তাহলে আমি দুটোর পরিবর্তে একটা লিখে দিলাম, তাহলে যোগ করলে তুল্য ধারকত্ব টু সি হয়ে গেল। ঠিক আছে, এবার বলো টু সি আর টু সি কিসে আছে? শ্রেণীতে, হ্যাঁ কি না? দেখো পরপর আছে, তাহলে তুল্য ধারকত্ব কত হবে? মনে আছে শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্বের ফর্মুলা কি? শর্ট ফর্ম সি বাই এন। এটা শর্ট ফর্ম কখন? যদি ধারকত্বের মান সমান হয়, আর না সমান হলে গুণফল বাই যোগফল করো বা 1 বাই করে করো, একই জিনিস। আমি শর্ট ফর্মে ইউজ করছি, সি বাই এন। সি এর জায়গায় কত আছে? টু সি। এরকম কটা, এন মানে কটা? দুটো, তাহলে সি হবে। তাহলে এই দুটোর পরিবর্তে আমি একটা আঁকলে কত পাবো? সি। তুমি গুণফল বাই যোগফল করো, এটাই আসবে, বা 1 বাই করে করো, এটাই আসবে, সি। সি আর সি কিসে আসে? সমান্তরাল, তো যোগ হবে, সি প্লাস সি কত বলো? টু সি। আবার তুল্য ধারকত্ব টু সি হয়ে গেল, তাহলে আবার একটা এঁকে দিচ্ছি। কেন সমান্তরাল বুঝতে পারছো তো, দুই প্রান্ত সেম ছিল, আবার টু সি এঁকে দিলাম। আবার বলো টু সি আর টু সি কী আছে? ওই চলছে সারাদিন, টু সি আর টু সি আবার কিসে আছে বলো? টু সি আর টু সি শ্রেণীতে, হ্যাঁ কি না? তো শ্রেণীতে থাকলে তুল্যরোধ কী করে? তুল্য ধারকত্ব কি? সি বাই এন। সি এর জায়গায় কত আছে? টু সি। এন মানে কটা? দুটো, তাহলে আবার সি হয়ে গেল। তাহলে এই দুটোর পরিবর্তে আবার সি, এর পরিবর্তে আবার সি পেলাম। এবার সি আর টু সি কিসে আছে বলো? সমান্তরাল, তাহলে সি প্লাস টু সি থ্রি সি। তাহলে এটা হবে উত্তর, থ্রি সি, অপশান বি। বুঝতে পারলাম? এইভাবে করতে হবে। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা দেখো। এটা তো অনেকবারই করেছো তোমরা, এটা জানো। ডিরেক্ট কি ইউজ করবো বলে এখানে মেটাই। ওকে, পরেরটা কি বলছে একটু ভাবা যাক। কত নম্বর কোয়েশ্চেন ছিল? 14টা। কি বলছে দেখো তো, 14 চিত্র দেওয়া আছে। ওকে, চিত্রটা একবার এঁকে নিই। সামথিং এরকম করে বলা আছে, দেখো এ আছে একটা, আবার একটা রোদ, আবার একটা রোদ। আচ্ছা, ওপরে একটা রোদ আছে, আচ্ছা নিচে একটা রোদ আছে। ঠিক আছে, এটা বি আর এটা কি? এ। সবগুলোই 2 ওহম, 2 ওহম, 2 ওহম, 2, 2, 2। এ আর বি এর মধ্যে তুল্য রোধ, বলো কী করে করব? আচ্ছা, এটা এ পয়েন্ট, তো এটাকে এ পয়েন্ট বলতে পারবো না, কারণ মিডিলে রোধ আছে। তাহলে এটা এ পয়েন্ট, চলো এটা বি পয়েন্ট আছে,
এটাকে সি ধরে নিলাম, এটাকে ডি ধরে নিলাম। তাহলে কার কার মধ্যে তুল্য রোধ? এ আর বি, তাহলে এ আর বি এঁকে দিলাম। আর দুটো মিডিলে নিয়ে নাও, একটা সি একটা ডি নিয়ে নিলাম। হয়েছে? বলো এই রোডটা কার কার মধ্যে আছে? এটা এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে এঁকে দিলাম। এই রোডটা কার কার মধ্যে আছে? সি আর ডি, সি আর ডি এর মধ্যে এঁকে দিলাম। এই রোডটা কার কার মধ্যে আছে? বি আর ডি, বি আর ডি এর মধ্যে এঁকে দিলাম। এটা কার কার মধ্যে আছে? সি আর বি, সি আর বি এর মধ্যে আঁকো। আর এটা কার কার মধ্যে আছে? এ আর ডি, এ আর ডি এর মধ্যে। তো এটা তো হুইস্টন ব্রিজ হয়ে গেল, সবগুলোই 2 ওহম, 2 ওহম, 2 ওহম, সবগুলো 2 ওহম। এটা তো হুইস্টন ব্রিজের মতো দেখতে হলো, হ্যাঁ কি না? তো এটাকে পি ভাবো, এটাকে কিউ ভাবো, এটাকে আর ভাবো, এটাকে এস ভাবো। তাহলে পি বাই কিউ করো 2/2 কত হবে? 1। আর বাই এস করো 2/2 কত? 1। মানে পি বাই কিউ সমান আর বাই এস, মানে কি মিডিলেরটা নেই ভাবো। তাহলে তুল্যরোধ কী করে বের করবে? এই দুটো শ্রেণীতে আছে, তাহলে 2 2 যোগ করলে কত হবে? 4 ওহম। এই দুটো কিসে আছে? শ্রেণীতে। 2 2 যোগ করলে কত হবে? 4 ওহম। 4 ওহম 4 ওহম কিসে আছে? সমান্তরালে, কারণ দুটোর পয়েন্ট সেম। 4 ওহম 4 ওহম কিসে আছে? সমান্তরাল, হ্যাঁ কি না? তাহলে বলো তুল্যরোধ কী করে বের করতে হয়? শর্ট ফর্ম আর বাই এন, বা তুমি গুণফল বা যোগফল করো বা 1/, করে করো, আমি শর্ট ফর্ম ইউজ করছি আর বাই এন। আর মানে কত? এই ফর্মুলা কখন ইউজ করব? যখন রোধের মান সমান, 4 4 সমান 4। কটা? দুটো ব্রাঞ্চ। তাহলে কত হলো আনসার? 2 ওহম। তাহলে 2ই হবে, অপশান ডি সঠিক। বুঝতে পারলাম? পরের কোয়েশ্চেনটা দেখো কী বলছে। ওকে, পরের চিত্রটা দেখো তো। এরকম একটা চিত্র দিয়ে দিয়েছে, এটা 2 ভোল্ট 4 ওহম, এটা 2 ভোল্ট, আর এটা কত বলেছে বলো? 2 ভোল্ট। এটা কত? 4 ওহম। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নাও, 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট 4 ওহম 4 ওহম। কারেন্ট এখানে চেয়েছে, আই সমান চেয়েছে বোধহয়, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। আচ্ছা কোয়েশ্চেনটা কী জানো? প্রদত্ত বর্তনী এ বি অভিমুখে আয়ের মান কত, এই মানটা চেয়েছে। চলো কী করে করবো তাহলে? চলো এখানে কেভিএল দিয়ে দেখিয়ে দিচ্ছি জিনিসটাকে, কেভিএল আর কেসিএল ইউজ করে। কার্শফের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। তো প্রথম যেটা করবো, চলো কারেন্টকে আমরা ভেঙে নিচ্ছি। চলো কারেন্টকে ভেঙে নেওয়া যাক। ওকে, দেখো কারেন্টকে যদি ভেঙে নিই, আই কারেন্ট, তাহলে ওপরে চলো I1 চলে গেল ধরলাম, আর নিচে কত? I2 চলে গেল। তাহলে I1 এ পাশে যাবে, I1 এই দিকে যাবে, I1 এদিকে গিয়ে এইদিকে গিয়ে এইদিকে গিয়ে, আর I2 এ পাশে যাবে, I2 এ পাশে যাবে, এ পাশে এ পাশে এ পাশে, আবার মিট করে আবার I হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে বলো বি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করছি। কেসিএল মানে কি? যেখানে কারেন্টটা ভাঙছে। এটা কত নম্বরের কোয়েশ্চেন? 15। তাহলে বি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করে পাই। ঠিক আছে, বি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করছি। দেখো কেসিএল, কার্শফস কারেন্ট ল বা প্রথম সূত্র, যেটা কত কারেন্ট প্রবেশ করছে? আই প্রবেশ করছে, আর I1 I2 নির্গত হচ্ছে। তাহলে I সমান কি? I1 প্লাস I2। ঠিক আছে, এটা থাকলো। এবার এই লুপে একবার কেভিএল অ্যাপ্লাই করে, চলো ডাইরেকশন এটা দিয়ে দিলাম, এর লুপের ডাইরেকশন এটা দিয়ে দিলাম। তাহলে ওপরের লুপে, ঠিক আছে, নাম দিলে দাও, কোনো ব্যাপার নেই। এ বি সি দিয়েছে তো, এটাকে সি ডি ই এফ করে দিলাম, যা দেবে দাও। তাহলে কোন লুপে কেভিএল অ্যাপ্লাই করবো? সি ডি বি এ সি, এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে পাই। কার্শফস ভোল্টেজ ল, কার্শফের দ্বিতীয় সূত্র, এই লুপে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, বলো কোন দিকে যাব? এই তো ডাইরেকশন, তুমি যেদিকে যেদিকে সে যেতে পারো, এদিকেও যেতে পারো, আমি এটা ধরলাম। সি ডি বি এ সি, চলো যাচ্ছি উচ্চ থেকে নিম্ন, তাহলে মাইনাস। যাচ্ছি কারেন্টের কোন দিকে যাচ্ছে? দেখো বিপরীতে যাচ্ছে, এইদিকে কারেন্ট অপোজিটে, তাহলে বিপরীতে প্লাস হয়, তাহলে 4 × I1, তাহলে প্লাস 4 × I1। যাচ্ছি 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 নিম্ন থেকে উচ্চ, প্লাস প্লাস কত? এটা কত ভোল্ট ছিল জানো এখানে? 2 ভোল্ট, প্লাস 2 সমান কত? 0, কারণ আবার এখানে পৌঁছে গেলাম। দেখো সি থেকে শুরু, উচ্চ থেকে নিম্ন -2, কারেন্টের বিপরীতে প্লাস 4 × I1, উচ্চ থেকে নিম্ন থেকে উচ্চ প্লাস 2, এ থেকে আবার পয়েন্টে পৌঁছে গেলাম 0, -2 + 2 0, তাহলে I1 সমান কত হবে? 0। 4 I1 সমান 0, মানে I1 0। একই রকম এই লুপে অ্যাপ্লাই, কেভিএল অ্যাপ্লাই করো, এ বি এফ ই লুপে কেভিএল অ্যাপ্লাই করে পাই, এই লুপে কেভিএল অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে কী হবে বলো? এই লুপে যদি কেভিএল অ্যাপ্লাই করি, এই দিকে চলো যাচ্ছি উচ্চ থেকে নিম্ন, মানে -2, কারেন্টের বিপরীতে যাচ্ছি, কারেন্টের বিপরীত না দিকে, এদিকে দেখো উচ্চ থেকে নিম্ন, যেদিকে যাচ্ছি সেই দিকে কারেন্ট, তাহলে -4 I2, আবার কি নিম্ন থেকে উচ্চ, মানে +2 সমান, আবার এখানে পৌঁছে গেলাম 0, কেটে গেল, আবার -4 I2 সমান 0, মানে I2 সমান কত? 0। তাহলে I1 I2 যদি 0 হয়, তাহলে I সমান কত হবে? 0 + 0 মানে কত? 0। তাহলে আনসার 0 হবে, আয়ের ভ্যালু 0 আসবে। অপশান
বি, অপশান বি সঠিক হবে। চলো সোলার কোয়েশ্চেনটা কী বলছে দেখে নাও। সোলার কোয়েশ্চেন, সোলার কোয়েশ্চেন চিত্র দেওয়া আছে দেখতেই পাচ্ছ, এরকম একটা 3টে রোধের চিত্র আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। কত কারেন্ট? 1 অ্যাম্পিয়ার, এ পাশে কত? 2 অ্যাম্পিয়ার, এ বি, এর পয়েন্টটা সি, আর এটা হচ্ছে ডি। ঠিক আছে, এবার কি বলছে দেখো, সি পয়েন্ট এটা 12 ভোল্ট বোধহয় বলে দিয়েছে, 3 ওহম, কোনো ওহম বল 4 ওহম, 2 ওহম। কোয়েশ্চেন কি, সি বিন্দুর ভোল্ট 12 হলে ডি বিন্দুর বিভব কত হবে? আচ্ছা, এটার বিভব চেয়েছে, ভিডি চেয়েছে, ধরে নিলাম ভিডি চেয়েছে। তো তুমি বলো 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে এখানে যুক্ত হবে, তাহলে যুক্ত হয়ে কত হয়ে যাবে? 3, কারণ এটা কেসিএল, যতটা কারেন্ট প্রবেশ করবে ততটা কারেন্ট নির্গত হবে। 1, 2, 3 অ্যাম্পিয়ার। এবার ভি সমান আই এর ফর্মুলা ফেলো, কারেন্ট এদিক থেকে এ পাশে যাবে, উচ্চ থেকে নিম্ন, তাহলে কি ভিসি মানে 12 ভোল্ট মাইনাস ভিডি, এটা তো বিভব পার্থক্য, এটা সমান কী হয়? ভি সমান কি আই আর, হ্যাঁ কি না? এটাই তো ভি সমান কি আই আর, ভিটা তো বিভব প্রভেদ, আই আর আই কত? 3, আর কত? 3, 9, ভিসি কত? সি বিন্দুর বিভব 12, 12 মাইনাস ভিডি সমান কত? 9, তাহলে ভিডি সমান কত হয় বলো? মাইনাস ভিডি সমান কত? 9 মাইনাস 12, তাহলে ভিডি সমান কত? -3, তাহলে 3, উত্তর 3 ভোল্ট হবে, অপশান সি, অপশান সি। ঠিক আছে, এবার সেকশন ডিতে চলে আসছে, দেখে নাও, বুঝতে পারলাম? এবার আমরা সেকশন ডিতে চলে আসছি। ওকে, সেকশন ডি কি বলছে দেখো, সেকশন ডিটা পজ করে ট্রাই করি কোয়েশ্চেনটা। সেকশন ডিতে চলে আসছে। ওকে, দেখো সেকশন ডি কি বলছে। সেকশন ডি, সেকশন ডি বলছে দেখে নাও, পোটেনশিওমিটার ব্যবস্থা আছে, নিস্পন্দ। আচ্ছা, যদি অঙ্কে পোটেনশিওমিটার বলেছে আর অভ্যন্তরীণ রোধ বলেছে, তো আমি ডিরেক্ট একটা ফর্মুলা মুখস্থ রাখতে বলি, না বুঝে অঙ্ক করতে পারবা। সেটা কি দেখে নাও, একটা রোধ থাকবে, রোধের মান বসাও, কত আছে? 6 ওহম। যেটা বেশি দৈর্ঘ্য ওপরে বসাও, যেটা কম দৈর্ঘ্য সেটা নিচে বসাও, ব্যাস উত্তর চলে আসবে। কত শর্ট, বুঝতে পারলে? পোটেনশিওমিটার রোধ বললে এই ফর্মুলা মনে রাখবা, L1টা বেশি, L2টা কম, ব্যাস এটুকু মনে রাখলে অঙ্ক করে নিতে পারবা। বলো এটা কত? 3/2 হয়ে যাবে 20 দিয়ে কাটলে, তাহলে 6 ইন্টু কত? 2, হাফ হয়ে যাবে, এটা মানে কত? 3, আনসার 3 আসছে, অপশান বি। 17 হয়ে গেল। 18টা কী বলছে দেখে নাও, প্রদত্ত চিত্রে তারের দৈর্ঘ্য 1 মিটার, গ্যালভানোমিটার এসি অংশ দৃশ্যন্দ হলে একক হবে কি? সে এসি অংশ দৈর্ঘ্য, আচ্ছা দেখে নাও, তারের দৈর্ঘ্য কত বলেছে? 1 মিটার, মানে 100 সেন্টিমিটার ভাবতে পারি, তাহলে 100 ই, এটা তো আমরা জানি, আছে ডিরেক্ট ফর্মুলা ইউজ করো, ই সমানুপাতিক এল, তাহলে E2/E1, L2/L1, তুমি 1/2ও করতে পারতো, আমি 2/1 করলাম। E2 চেয়েছে, E2 চেয়েছে না, বলা আছে, বলা আছে, যেটা যুক্ত আছে ওটা কত? 1.2 ভোল্ট, তাই যেটা যুক্ত আছে 1.2, আর ওর দৈর্ঘ্যটাই চেয়েছে L2, আর E1 কত? যেটা মূল ব্যাটারি 3 ভোল্ট, আর ওর তারের দৈর্ঘ্য কত? 1 মিটার, মানে কত? 100 সেমি। বুঝতে পারলাম কি পারলাম না? এটা তো ফর্মুলা। ঠিক আছে, যেটা তড়িৎচালক বল যুক্ত আছে, ঠিক আছে, পোটেনশিওমিটারের, সেটা কত? 3 ভোল্ট, আর দৈর্ঘ্য কত? 100। এবার যেটা যুক্ত আছে, যার জন্য নিস্পন্দ পাচ্ছে, সেটা 1.2 ভোল্ট, দৈর্ঘ্যটা চেয়েছে, এটা কোনো গুণ করে নিই, এটা গুণ করলে কত হবে? 120 হয়ে যাবে, 120/3, সরি 120, হ্যাঁ 120/3 মানে কত? 120/3 মানে 40 সেমি, আনসার এটা হবে। ঠিক আছে, যেহেতু উত্তর সেমিতে আছে, মিটারটাকে সেমি করে নিয়েছে, ঠিক আছে, 1 থেকে 100 সেমি করে নিয়েছে, 1 মিটার থেকে, তাহলে 40 ভোল্ট, অপশান ডি, সরি 40 সেমি। পরের কোয়েশ্চেন কী বলছে দেখে নাও, 20 কোয়েশ্চেনটা কী বল, সরি 19 আছে, তারপরে 20-তে আসছি। 19-এর কোয়েশ্চেন কী বলছে দেখো, বলছে 100 ওয়াট এত রেটিং বাল্বকে এত ভোল্ট সাপ্লাই যুক্ত করলে 10 মিনিটে কত শক্তি ব্যয় হবে, এটা চেয়েছে, তাই তো? আচ্ছা, কাজ করি, দেখো প্রথমে কী বলেছিল ভালো করে দেখো, 100 ওয়াটের বাতি 230 ভোল্টের সাথে যুক্ত করলে ও সর্বোচ্চ জ্বলবে, তো বলছে 115 ভোল্টের সাথে যুক্ত করব, তাহলে ক্ষমতাটা কত এটা আগে বের করব। তাহলে P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে, আগে P2টা বের করি। তাহলে P আর V এর সম্পর্ক কি? P সমান V²/R। ঠিক আছে, এখানে রোধ কি? বাতি তো চেঞ্জ হচ্ছে না, বাতি তো সেম, তাহলে রোধ সেম, তাহলে P সমানুপাতিক কি? V²।
তাহলে কি P2/P1 V2/V1 তার হোল স্কোয়ার। P2 চেয়েছে, P1 ও পাশে নিয়ে যাচ্ছি, P1 কত বলো, ও পাশে নিয়ে গেলে 100 ওয়াট। V2 কত 115, V1 কত 230, তার কি স্কোয়ার, এটাকে 2 দিয়ে কাটো, তাহলে 100/2 এর স্কোয়ার 4, তাহলে 100/4 মানে কত 25 ওয়াট। মানে দেখো বোঝার চেষ্টা করো, এই বাতিটা যদি 230 ভোল্টের সাথে যুক্ত থাকে তাহলে 100 ওয়াট ক্ষমতা ব্যয় করবে, যুক্ত আছে 115 সাথে, তাহলে কত ক্ষমতা ব্যয় করছে 25 ওয়াট। আর আমরা কি জানি বলো, শক্তির ফর্মুলাকে H সমান মনে করার চেষ্টা করো, ক্ষমতা ইন্টু কি সময়, এই যে I²RT বা V²/RT এরকম বলি না, তো এটা তো P, এটা তো ক্ষমতা, তাহলে কি P × T। ঠিক আছে, এইভাবে ভাবতে পারো বা এইভাবে ভাবতে পারো, P সমান কি ক্ষমতা মানে কি কার্য বাই সময়, তো কার্যটাকে শক্তির সাথে আমরা তুলনা করতে পারি শক্তি বাই সময়, এইভাবে ভাবো, তাহলে শক্তি সমান P × T, যেভাবে ভাববা I²RT, I² মানে P, যেভাবে ভাবো, তাহলে এক কথা H সমান P × T। তাহলে P এর ভ্যালু কত, এখানে P মানে P2টা, তাহলে P2 আর কত সময় বলেছে দেখো তো, বলেছে 10 মিনিট কত কিলো জুল, 10 মিনিট মানে কত সেকেন্ড, 10 × 60 এত সেকেন্ড, বলো 5 6 25 150 আর 2 শূন্য, তাহলে 25 কিলো জুল, এটা তো জুল, তাহলে কিলো করে 1000 দিয়ে ভাগ করো, তাহলে 25 কিলো জুল, অপশান এ। এরপরের কোয়েশ্চেন দেখো 20টা কী বলছে, দেখো 20 কোয়েশ্চেনটা ট্রাই করে, 20 কোয়েশ্চেন কী বলছে, চলকুণ্ডলী গ্যালভানোমিটার এত বিক্ষেপ দেখে পরিণত করতে কত মানে, আচ্ছা দেখো যদি মানে গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার ভোল্ট মিটার বলে ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করে দেবে, বেশিরভাগ অঙ্ক এটা দিয়ে হয়ে যাবে, V/IG - G, ব্যাস। ভিটা কত ভোল্টে পরিণত করতে চাইছে, কততে বলো, 0 থেকে 5 ভোল্ট, তাহলে ম্যাক্সিমামটা বসাবা 5। গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ কত 100 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা বলো তো 100 মিলি অ্যাম্পিয়ার মানে কত অ্যাম্পিয়ার, 10⁻³ কারণ অ্যাম্পিয়ার করবো না, এটা ভোল্টে বসেছে তাহলে অ্যাম্পিয়ার করবো। আর গ্যালভানোমিটারের রোধ মানে G কত 36 ওহম, তাহলে তুমি বলো কত হবে, 2 শূন্য গেল, ওপরে 50 50 - 36 14, আনসার 14 হবে, অপশান সি। বুঝতে পারলাম। এবার আমরা সেকশন ইতে চলে আসছি, ঠিক আছে। সেকশন ই কি বলছে দেখো, সেকশন ই ট্রাই করি, চলো মেটালাম। সেকশন ইতে চলে আসছি, কি বলছে দেখো, সেকশন ই প্রথম কোয়েশ্চেন দেখে না, একটা যেসব বিষয় বলা আছে ওগুলো আমাদের জানাই আছে, আমি আর পড়তে যাচ্ছি না, তোমরা পড়ে নিও। সর্বাধিক টর্ক, আচ্ছা বলো টর্কের ফর্মুলা কি, টাউ সমান আমরা জানি PE sin θ, হ্যাঁ কি না, তো টাউ কখন ম্যাক্সিমাম হবে, যদি sin θ ম্যাক্সিমাম হয়, তো sin θ ম্যাক্সিমাম মান কত 1, তাহলে থিটা কত ডিগ্রি 90, হয়ে গেল আনসার প্রথম, অপশান ডি। ঠিক আছে, টাউ ম্যাক্সিমাম। 22-এর কোয়েশ্চেনটা, একটা দ্বিমেরুকে এত ডিগ্রি করে স্থাপন করা হলো, দ্বিমেরুটা কি আচ্ছা দেখো, এটা দ্বিমেরু আছে -q + q, একটা দ্বিমেরু, একটা অসম তড়িৎ ক্ষেত্রে আছে, মনে করো তড়িৎ ক্ষেত্রটা এইদিকে আছে, এটা কিন্তু অসম তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র অসম মানে কি, তড়িৎ ক্ষেত্রের মান আর দিক, আমরা এখানে চলো মানটা দিয়েই বোঝাচ্ছি, যে সব বিন্দুতে মান বা দিক বা দুটোই একই থাকবে না। সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি, কোনো অঞ্চলে সুষম তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্রের মান আর দিক একই থাকবে, সেম। অসম মানে কি, মান আলাদা হতে পারে, দিক আলাদা হতে, মান ও দিক দুটোই আলাদা হতে পারে। তাই কাজ করলে আমরা মানটাই ধরলাম, মানটা ধরলে বেশি ভালো বুঝতে পারবা। তো যেই দিকে তড়িৎ ক্ষেত্র তার অপোজিটে কী আধান আছে ভাবতে পারি, প্লাস আছে, বা এটা ভাবতে পারি যেই দিকে যাচ্ছে ওইদিকে মাইনাস, বা এটা ভাবতে পারি যে প্লাস মাইনাস দুটোই আছে, কারণ তড়িৎ ক্ষেত্র ডাইরেকশন প্লাস থেকে মাইনাসের দিকে হয়, যেটা ভাববে ভাবো। চলো বুঝতে সুবিধা প্লাস দিয়ে হয়, তাহলে অপোজিটে প্লাস, বলো প্লাস প্লাসকে কী করবে বিকর্ষণ, প্লাস মাইনাসকে কী করবে আকর্ষণ। তো এফ সমান আমরা কী জানি, কিউই জানি, কিন্তু এখানে দুই জায়গায় কি কিউই হবে না, এক জায়গায় QE1 হলে এক জায়গায় E2 হবে, কেন বলো তো তড়িৎ ক্ষেত্রের মান আলাদা, যেহেতু দুটো আলাদা বিন্দু। তো ধরে নাও এখানের বলটা 10 নিউটন, ধরে নিলাম, একটা উদাহরণ দিচ্ছি, এটা তো আর 10 হবে না, কম বেশি যা ধরবে ধরো, চলো এটাকে আমরা 12 নিউটন ধরে নিলাম। তাহলে বলো তো এই যে দ্বিমেরুর ওপর নেট বল কি 0 হলো, ওপরে 10 নিচে 12, নেট বল 0 না, সুতরাং এখানে বল থাকবে। আর কি দুই দিকে বল প্রয়োগ হচ্ছে, ফলে কি এটা ঘুরে যাবে, হ্যাঁ কি না, মনে করো এইভাবে ভাবো, এটা হচ্ছে দ্বিমেরু, একজন যদি এই দিকে ধাক্কা দেয় একজন এই দিকে যায়, তাহলে কি ঘুরে যাবে না, ঘুরে গেল, তাহলে ঘুরে যাওয়া মানে টর্ক আছে, আর লব্ধি বল এখানে কি 0 নয়, তাহলে আমরা কি বলতে পারি তাহলে এখানে কোথায় গেল, বল ও টর্ক উভয় ক্রিয়া করবে, অপশান বি। যদি সুষম বলতো তাহলে কী হতো উত্তর, শুধু টর্ক, কেন বলো তো ওপরে 10 হলে নিচেও 10 হতো, নেট ফোর্স 0 হয়ে যেত,
তাহলে বল ক্রিয়া করতে না লব্ধি, শুধুমাত্র টর্ক। তাহলে সুষম বললে শুধু টর্ক, অসম বললে টর্ক ও বল দুটোই। নেক্সট 23-এর কোয়েশ্চেনটা কী বলছে দেখো। 23 সর্বাধিক কৃতকাজের ফর্মুলা কি? ডাব্লিউ সমান কী বলো? PE cos θ1 মাইনাস cos θ2। আমি সর্বাধিক চাইছি, কসের ম্যাক্সিমাম মিনিমাম মান কত হয় বলো? -1 থেকে +1, হ্যাঁ কি না? তো সর্বোচ্চ চাইছি, এটাকে 1 করে দাও, মানে cos 0-তে হবে, আর এটাকে cos 180 করে দাও, -1 তবে তো 2 হবে, cos 0 মানে 1, cos 180 -1 কত প্লাস, তাহলে 1 + 1 হয়ে যাবে, এটা ম্যাক্সিমাম হবে। এবার তুমি যাই মান বসে দেখো এর থেকে কমই হবে, এটাই ম্যাক্সিমাম। কসের ম্যাক্সিমাম মান কত? ম্যাক্সিমাম মানে কসের মান কার কার মধ্যে থাকে? -1 থেকে +1, হ্যাঁ কি না? তো এটাকে আমাকে ম্যাক্সিমাম করতে হবে। তো -1 থেকে +1, তাহলে ডিফারেন্স তো ম্যাক্সিমাম 2, হ্যাঁ কি না? তো এই হিসাবে এখানে আমরা বলতে পারি 2PE ম্যাক্সিমাম, এইভাবে ভাবতে পারো। 23 গেল। 24-এর কোয়েশ্চেন কী বলছে? 24-এর কোয়েশ্চেনটা দেখো। 24 বলছে একটি দ্বিমেরুকে এত তড়িৎ ক্ষেত্রে এত রাখলে, আচ্ছা টাউ সমান কী বলো? টর্ক টাউ সমান কি? PE sin θ এক্ষুনি লিখলাম। এবার তুমি বলো টর্ক কত অনুভব করছে বলে দিয়েছে, 9 × 10⁻⁻26। দ্বিমেরু ভ্রামক কত বলো? এটাই তো চেয়েছে। আর তড়িৎ ক্ষেত্র কত? 10⁴। আর সাইন কত হবে? sin 30 মানে হাফ। তাহলে বলো P সমান কত হলো? P সমান আমরা ডিরেক্ট লিখতে পারি 2 × 9 = 18, আর এ পাশে আসলে নিচে, তাহলে ওপরে গেলে মাইনাস, তাহলে 18 × 10⁻30, এটা হবে উত্তর। বা এটাকে 1.8 10⁻29, একই কথা, যেভাবে লিখবা। তাহলে এটা হয়ে গেল উত্তর। অপশান কত? অপশান এ। বুঝতে পারলাম? আচ্ছা এরপরে কোয়েশ্চেন কী বলছে? 25-এর কোয়েশ্চেনটা দেখো। ই তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরু প্রথমে আচ্ছা দেখো এই ফর্মুলা ইউজ করে নাও, তাহলে হয়ে যাবে। ডাব্লিউ সমান কী বলো? স্থির শক্তি বা কার্য রাখে, তো ফর্মুলা ইউ সমান কি? PE কী হয় বলো? cos θ1 মাইনাস কি? cos θ2। PE রেখে দাও, প্রথমে কত ডিগ্রিতে ছিল বলছে 90, মাইনাস তারপর কত ডিগ্রি কোণে ঘোরাবো? cos θ, তাহলে cos 90 0 মাইনাস cos θ মানে মাইনাস cos θ, তাহলে মাইনাস PE cos θ, এটা হবে উত্তর। বুঝতে পারলাম? 90 থেকে আমি থিটা কোণে ঘোরাবো, তাহলে প্রথমে 90 পরে থিটা, তাহলে কত হয়ে গেল? 0 মাইনাস মানে PE cos θ, অপশান সি ঠিক। এবার আমরা 26-এর কোয়েশ্চেনে চলে আসছি। দেখো এটা 25টা বুঝতে পারলাম? ওকে, 26-এর কোয়েশ্চেনটা কী বলছে? পজ করে ট্রাই করি। 26 বলছে, দেখে নাও। দেখো 26 বলছে কিউ আধান অনুভব করবে। আচ্ছা বলো বৃত্তপথে ঘুরে গেলে ও বল অনুভব করবে বলেছি না? চুম্বক, হ্যাঁ। বি প্রকোণটি সমকোণে, বিওবি উভয় লম্বতল বরাবর। আচ্ছা কোন দিকে ঘুরে যাবে? এফ সমান আমরা জানি কিউ ভি ক্রস বি। আমরা এখানে একটা ব্যাখ্যা করছি, আমি ডিরেক্ট বলে দিচ্ছি, এটা মনে রাখতে হবে। এফ কোন দিকে ক্রিয়া করবে বলো? ভি আর বি এর লম্ব বরাবর। এটাই তো ক্রসের মানে। এফ এর ডাইরেকশন ভি আর বি এর ক্রস করলে যে হবে, যে তলে থাকবে ভি আর বি এর তলের সাথে লম্ব হবে, ঠিক আছে? আর যেই দিকে বল প্রয়োগ হবে কণা সেই দিকেই ঘুরবে, স্বাভাবিক, ঠিক আছে? অবশ্যই ইলেকট্রন হলে তার অপোজিটে ডাইরেকশনে হয়ে যাবে, ভি ক্রস বি এর তার অপোজিট ডাইরেকশনে। সিম্পলি যেই দিকে বল সেই দিকে কণা ঘুরে যাবে। কোন দিকে ঘুরবে? ভি ক্রস বি এর দিকে। ভি আর বি এর তলের সাথে 90, ইলেকট্রন হলে মাইনাস, ভি ক্রস বি যেদিকে তার অপোজিটে। এক কথায় ভি আর বি এর তলের লম্ব তলে। এবার দেখে নাও কোনটা আছে এখানে, বি ও ভি উভয়ের লম্ব তলে, ব্যাস এটা হচ্ছে সঠিক, ঠিক আছে? সুতরাং অপশান সি মনে রাখবো। এটা সবসময় কোন দিকে ঘুরে যাবে? বি আর বি, ভি ক্রস বি, যেহেতু ক্রস মানে কি তার উপর লম্ব। দেখো মনে করার চেষ্টা করো, মনে করো একটা প্রোটনে নিলাম, ইলেকট্রন বলেছে না, প্রোটন কি বলেছে? কিছু মানে কিউ আধান। মনে করো এটা ভি বেগে যাচ্ছিল, এটা বি চুম্বক ক্ষেত্রে থিটা কোণে যাচ্ছে, তাহলে ভি ক্রস বি করো তো, এটা ভি, এটা বি, ভি ক্রস বি করো, তাহলে ওপরের দিকে, এটা এফ এর ডাইরেকশন হয়ে যাবে। ভি আর বি এর ক্রস করো ওপরে, তাহলে এই তলের সাথে সবসময় লম্ব। দেখো ভি আর বি এর তলের সাথে লম্ব। 27 আবর্তনশীল কণার বৃত্তপথের ব্যাসার্ধ, গতিবেগ, ভর, চৌম্বক প্রাবল্য, আধান। আচ্ছা তাহলে আর সমান কি? তো গতিবেগ বলেছে, এই ফর্মুলা ইউজ করবো। আর সমান এমভি বাই কিউবি, ঠিক আছে? এর তো অনেকগুলো ফর্মুলা হয় বলেছিলাম। আর সমান এমভি বাই কিউবি হয়, আর সমান 2mk, কেটা গতিশক্তি বাই কিউবি হয়।
আর একটা কী হয় বলো, আর সমান রুট ওভার অফ কী হয় 2m ভি বাই কিউ বি স্কোয়ার, তিনটা হয়। এটা বলেছিলাম কখন ইউজ করতে হয়, যদি বেগ বলে, ভরবেগ বলে, দ্রুতি বলে, এই ফর্মুলা ইউজ করতে হয়। গতিশক্তি বললে এই ফর্মুলা, আর বিভব প্রভেদ বললে এই ফর্মুলা। ঠিক আছে, তো এখানে বেগ টাইপসেরই বলেছে। তো তুমি বলো যে ভি বৃদ্ধি পায় আর কি পাবে, বৃদ্ধি পাবে, তাহলে এটাই সঠিক। বৃত্তপথের ব্যাসার্ধ কণার বেগ বৃদ্ধি বলে বৃদ্ধি পাবে, হয়ে গেল। বাকিগুলো কেন হবে না বুঝে নাও। ভর কমলে, তো ভর যদি কমে তো কিউ তো কমে যাবে, তাহলে এটা হবে না। চৌম্বক ক্ষেত্র বাড়লে, বি বাড়লে তো আর কমে যাবে, এটাও হবে না। আপেক্ষিক আধান, আপেক্ষিক আধান মানে কি মনে রাখবা, আধান বাই ভর। তাহলে এমটাকে নিচে নিয়ে চলে যাও, তাহলে কিউ বাই এম, এটা আপেক্ষিক আধান। তাহলে এটা বাড়লে আর কি বাড়ছে না কমবে, বুঝতে পারলাম। তাহলে এই ছিল উত্তর। 27 হয়ে গেল। 28এরটা কী বলছে দেখো, বলছে একটি প্রোটন আলফা কণার ভরের অনুপাত বলে দিয়েছে, মানে আমাকে বলেছে এমপি প্রোটনের ভর বাই এম আলফা কত বলে দিয়েছে 1:4, আর আধানও বলে দিয়েছে কিউ প্রোটন বাই কিউ আলফা কত বলে দিয়েছে 1:2, এটা বলা আছে। এবার কোয়েশ্চেনটা কি, একই সুষম চৌম্বক ক্ষেত্র অবিলম্ব দুটিকে একই গতিবেগ, গতিবেগ বললে কোন ফর্মুলা, এ তো বললাম না, গতিবেগ বেগ এটা। তাহলে আর সমান কী ফর্মুলা ইউজ করবে বলো, এম ভি বাই কিউ বি, যেহেতু গতিবেগ বলেছে। গতিশক্তি বললে এটা, বিভব প্রভেদ বললে এটা। তাহলে তুমি বলো গতিবেগ সমান, বি তো একই চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করছে, বি তো সমান হবে, তাহলে আর সমানুপাতিক কি এম বাই কিউ। তাহলে প্রথমে কি বলেছে, প্রোটন না প্রথমে আলফা, প্রথমে প্রোটন, তাহলে আর প্রোটন বাই আর আলফা লিখে দিলাম। প্রোটনের সাথে দেখো আর এর সাথে এম সমানুপাতিক, তাহলে এম প্রোটন বাই এম আলফা, সোজাসুজি হবে। আর কিউ এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে উল্টো হবে, প্রোটনের সামনে আলফা আর আলফার সামনে কী হবে প্রোটন। বুঝতে পারলাম কি পারলাম না, সমানুপাতিক সোজাসুজি, ব্যস্তানুপাতিক উল্টো। এম প্রোটন বাই এম আলফা 1/4, কিউপি বাই কিউ আলফা 1/2, তাহলে কিউ আলফা বাই কিউপি হবে 2/1, তাহলে 1:2, হাফ, তাহলে 1:2 কোনটা আছে, অপশান ডি। 29এর কোয়েশ্চেন কী বলছে দেখো, 29এর কোয়েশ্চেন বৃত্তীয় কণার গতির পর্যায়কাল টি সমান কি, এই যে বৃত্তপথে যখন ঘুরে যাবে তখন টি এর ফর্মুলা কি হয় 2πm বাই কিউবি। তাহলে কার উপর নির্ভর করছে, এখানে স্মল আর বলে কিছু নেই, নির্ভর করবে না। ভি বলে কিছু নেই, নির্ভর করবে না। আর বাই ভি, তাহলে আর ভি তো নেই, তাহলে ওদের উপর নির্ভর করবে না। তাহলে একটাই পরে থাকলো কিউ বাই এম, এই তো কিউ বাই এম, এমটাকে নিচে নিয়ে চলে এসো, তাহলেই তাহলে একই জিনিস যা লিখবা, কিউ বাই এমটাকে নিচে নিয়ে এসো। এক কথা আর ভির ওপর নির্ভর করবে না। 30এর কোয়েশ্চেনটা কী বলছে দেখো তো, বলছে 6.5 গাউস আর 1 গাউস সমান 10⁻⁴ টেসলা বলে দিয়েছে। তাহলে চুম্বক ক্ষেত্র কত বলা আছে 6.5 গাউস, মানে 6.5 × 10⁻⁴ টেসলা, এটা বলা আছে। চুম্বক ক্ষেত্রে লম্ব বরাবর বেগ বলে দিয়েছে, বৃত্তপথের ব্যাসার্ধ। তো আর সমান কী বলো এম ভি বাই কিউ বি, বেগ বলেছে মানে। ইলেকট্রনের ভর বলে দিয়েছে, ইলেকট্রন আর প্রোটন, ইলেকট্রন ভর বলেছে 9.1 10⁻31 কেজি, এটা বলে দিয়েছে, ইলেকট্রনের ভর হয়ে গেল। ভি কত বেগে বলেছে 4.8 10⁻6 মিটার পার সেকেন্ড। আর ইলেকট্রনের আধান জানি 1.6 10⁻19। আর বি চৌম্বক ক্ষেত্র কত 6.5 10⁻⁴। দেখো ক্যালকুলেশন কী করে করব, অপশান দেখো দেওয়াই আছে। ক্যালকুলেশন কী করে করতে হয় শুনে নিই একটু। উত্তরটা কিসে আসবে, সেমিতে, কিন্তু এটা যা এসআই বসেছি মিটারে আসা উচিত। তাহলে কাজ করি, এটা মিটারে আসবে না, ঠিক আছে, তো মিটারটাকে সেমি করব, তাহলে 100 দিয়ে গুণ করে দিচ্ছি 10⁻2 দিয়ে, তাহলে সেমি হয়ে গেল। বুঝতে পারলাম, মিটার ছিল 10⁻2 করলাম কেন, অপশানে যেহেতু সেমি আছে। চলো করা যাক এবার। দেখো প্রথমে আগে শূন্যর গল্প শেষ করি। -19 - 4 কত হলো বলো -23, ওপরে গেলে কত হয়ে যাবে +23, ঠিক আছে, ওপরে +23, তাহলে ওপরে +23 হলো, আর +6 কত হলো +29, আর +2 কত হয়ে গেল 31, তাহলে সব 10⁻, এখানে মাইনাস সব কেটে গেল, 10⁻⁴ গল্প শেষ। বুঝতে পারলাম, -19 - 4 -23, ওপরে গেলে +23 +23 29 হলো, আর 2 31, তাহলে +31 -31 কেটে গেল, ঠিক আছে। আচ্ছা 3 16 কত হয় 48, তাহলে 3 9 কত হয় 27, অলমোস্ট 27.3 বাই কত 6.5, তাহলে কাটাকাটি করো তো কত হবে 4 6 24, 4 পয়েন্ট সামথিং উত্তর হবে। তাহলে অপশান সি, কারণ 4.2 সেন্টিমিটার ওটাই আছে।
বুঝতে পারলাম ক্যালকুলেশন কী করে করলাম, এইভাবে করতে হবে। এবার আমরা সেকশন এফ, এটাই লাস্ট সেকশন আমাদের। দেখো কী বলছে সেকশন এফ এরটা, ট্রাই করি। সেকশন এফ, পজ করে ট্রাই করে কি বলছে দেখো। সেকশন এফ, চলো করে যাক তাহলে। বলে দিয়েছে VRMS, আচ্ছা ভি সমান কত বলা আছে আগে লিখি, ভি সমান 200√2 সাইন 314t প্লাস 5। আগে বলে একে কার সাথে তুলনা করবো, তুলনা করবো ভি সমান V0 সাইন ওমেগা টি প্লাস 5 এর সাথে তো তুলনা করবো, হ্যাঁ কি না। চলো করা যাক তাহলে। তো প্রথমে বলেছে VRMS এর মান, ঠিক আছে 31-এর কোয়েশ্চেন, VRMS এর মান। তো VRMS মানে কী হয় বলো, V0/√2। তাহলে V0 এর জায়গায় কত আছে 200√2/√2, এটা কেটে গেল, তাহলে কত হবে তাহলে শুধু 200, তাহলে উত্তর 200 হবে। তো 200 কোনটা আছে এস, তাহলে এস হবে অপশান সি এস। 32 ভি এর কম্পাঙ্ক এফ মানে কি ω/2π, ওমেগার জায়গায় কত আছে 314, 2 রাখলাম, পাই মানে কত 3.14, দশমিক তুলে দাও, ওপরে 100 যেহেতু 2 ঘর আছে, এটা কেটে গেল, তাহলে 50 হার্জ, 100/2 50 হার্জ, অপশন বি ইউ। বুঝতে পারলাম। পরের কোয়েশ্চেন কী বলছে দেখো, 33-এর কোয়েশ্চেনটা ট্রাই করি। সি এরটা ভি এর শীর্ষমান, তো V0 মানে কত 200√2, শীর্ষমান মানে V0 200, √2 মানে কত 1.41, চলো গুণ করা যাক, 0 0, তাহলে 282-এর আশেপাশে, 282 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, অপশান কিউ, অপশান ডি কিউ। ঠিক আছে। 34 আকৃতি গুণক, তাই তো আকৃতি গুণক মানে মনে রাখবা, আকৃতি গুণক মানে VRMS/V অ্যাভারেজ, ঠিক আছে, আকৃতি গুণক মানে VRMS/V অ্যাভারেজ, এটা চিহ্ন মানে অ্যাভারেজ করে দিলাম, বা AVG লিখতে পারো। VRMS মানে কত V0/√2, আর অ্যাভারেজ মানে কি 2V0/π, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো তো, V0 কেটে যাচ্ছে, পাই ওপরে চলে গেল, তাহলে π/2√2, পায়ের ভ্যালু কত 3.14, আর 2√2 মানে কত বলো 1.41, তাহলে 3.14/2.82, তাহলে 1 পয়েন্ট সামথিং আসা উচিত উত্তর, কোথায় আছে 1 পয়েন্ট সামথিং, মানে একটু করে দেখো 282 আর 314, যদি দশমিক তুলে দাও তাহলে 1, ঠিক আছে 1 এলো। 82 থেকে 14 ওটা বাদ কত আসবে দেখো, এই তো করে দেখো না, 282 314, 1 করো, 282 14 থেকে 4 এদিকে 18 আর ওইদিকে 14 18 কত 32, দশমিক নিলে 0, মানে আবার 1 আসবে, তাহলে 1.11, টিটা হবে অপশান বি 1.11 টি, অপশান বি এর টিটা হবে, মানে অপশান বি হবে, ওটা টি এ আছে। শেষেরটা 35 কী বলছে দেখো, 35 এটা গড় মান এই তো 2V0/π, 2V0/π, 2V0 কত পেলাম 200√2, পাই মানে কত 3.14, এটাকে যদি ক্যালকুলেশন করে নাও, এটা ক্যালকুলেশন করলে অলমোস্ট 180 চলে আসবে, ঠিক আছে, এটা করে দেখবে 180 চলে আসবে। সুতরাং এটা কত অপশন পি, এরটা হবে পি, ঠিক আছে। এইভাবে আমরা করতে পারি, বুঝতে পারলাম তাহলে, ওকে। আচ্ছা কী করে 180 হলো তুমি দেখো না, এটাকে 1.41, তো এটা 2.82, এটা 1.41, এটা কত বলো 1.41, তো এটাকে 2 দিয়ে গুণ করলে কত 282 প্রায় ছিল, 282, হ্যাঁ কিনা। এবার এটাকে 2 দিয়ে গুণ করো, 282 × 2 মানে কত 2 2 4, 8 2 16, 2 2 আবার 4, তাহলে 5 6 4 এরকম কিছু আসবে, ঠিক আছে। তো 3 দিয়ে ডিভাইড করো, 3 18 কত হয় 56, হ্যাঁ ওইরকম আশেপাশে আসবে, 180 আশেপাশে দেখে নেবা। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি মোটামুটি, ওকে। তো কমপ্লিট হয়ে গেল এই সেটটা। কি বললাম, যতগুলো ভিডিও লিঙ্ক গুরুত্বপূর্ণ সব ডিসক্রিপশানে দেওয়া আছে, ক্লাস 11-12-এর কমপ্লিট সিলেবাস এখানে পেয়ে যাবে। সুতরাং 3rd সেমিস্টার শেষ হলে 4th সেমিস্টারের জন্য পড়াশোনা শুরু করে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এই ছিল বিষয়, ওকে। সমস্ত লিঙ্ক ডিসক্রিপশান থেকে দেখে নিও, এই চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে, বা এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি, আর সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।
সো মাচ।